লজ্জা করেন? ঘরের বৌমা হয়ে কোনো কাজ করো না। যেমন আমার ছেলে তেমন তার বউ। কেন, কি করেছি যে এমন করে কথা শোনাচ্ছেন আপনি? কি করেছ? সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দেবে কে শুনি? কেন, ঘরে কি আর কেউ নেই নাকি? ঘরের অন্য কাজগুলো তো আমি করছি, দেখতে পাচ্ছেন না নাকি? অত কথা তোমার আমি শুনতে চাই না। যেটা বলেছি চুপচাপ সেটাই করবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কেন, কি করবে তুমি? তুই আর বেশি কথা বলিস না আমাকে। কুলাঙ্গার ছেলে কোথাকার। কাজ বাজের কোনো ধান্দা নেই, বসে বসে খাস, আবার কথা বলতে তো লজ্জা করে না? লজ্জা কিসে শুনি? আর কাজবাজ করি না তোমাকে কে বলেছে? তুমি কি ভাবো তোমার শুধু একটা ছেলের ভরসায় সংসার চলে নাকি? আমার একটা ছেলে সংসার চালায়, আর তোরা শুধু বসে বসে খাস। শুনে রাখ, এখন থেকে আর এইভাবে সংসার চলবে না। আর লতা, তুমি কাজ করে খাওয়ার অভ্যেস করো। বসে বসে খাওয়ার দিন গেছে, এই কথাটা যেন তোমাদের মনে থাকে। আমি তো জানতাম এই বাড়িতে একজন রোজগার করে আর বাকি সবাই বসে বসেই খায়। কেন, কি হয়েছে বলো তো বৌমা? চোখের মাথা খেয়েছেন নাকি? সারা দিন আমি খেটে মরছি, আর আপনার সাধের বৌমা লতা পায়ের ওপরে পা তুলে সবাইকে আদেশ করে বেড়াচ্ছে। এইভাবে চললে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আরে না না না, তা কেন? তোমরা কি কখনো বাড়ি ছেড়ে যেতে পারো? আমাদের যদি এই বাড়িতে রাখতে চান তাহলে একটা কাজ আপনাকে করতে হবে। কি কাজ গো? তুমি যা বলবে আমি তাই করব। দেখুন, আপনার ছেলে গোপালের রোজগার যথেষ্ট কম, সেই জন্যই তো সেই সংসারে আমাদের ঘাড়ে চেপে খায়, সঙ্গে আবার বউকে নিয়ে। আবার কিছু বলতে গেলেই বড় বড় বাতিলা দেয়। আমরা এখন থেকে আর এসব সহ্য করব না। তাহলে তুমি আমাকে কি করতে বলো? পরিষ্কার কথা, ওদেরকে তাড়িয়ে দিন। ওদেরকে বলুন নিজের ব্যবস্থা নিজেই করতে। তখন বুঝবে কত ধানে কত চাল। 10 টাকা রোজগার করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় তখন বুঝবে। ফকটিয়ায় খেয়ে খেয়ে না ওদের অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই ওদেরকে তাড়িয়ে দেব। তাহলেই শান্তি ফিরে আসবে বাড়িতে। আরে এমনিতেও ওদেরকে আমার আর সহ্য হয় না। ওদের বোঝা বইতে বইতেই তো আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আমি কালকেই এর একটা বিহিত করছি। দাঁড়াও, যদি ওদেরকে ঝেঁটার বাড়ি মেরে তাড়াতে না পারি তো আমার নাম নয়। মাঝে মাঝে আমার মনে হয় গোপালকে জন্ম দিয়েই আমি ভুল করেছি। অমন করে বলবেন না। সকাল সকাল এরকম কথা বলতে মা হয়ে আপনার লজ্জা করে না? লজ্জা তো তোমাদের করা উচিত। সারা দিন রাত এই বাড়িতে বসে বসে খাচ্ছ, নিজেদের মুরদ নেই কাজ করার। তোমাদের ফকটিয়া খেতে লজ্জা করে না? কি হলো, আজ আবার সকাল সকাল শুরু করলে কেন মা? শোন, এই বাড়িতে তারাই থাকবে যারা রোজগার করতে পারে। কেন, এতদিন আমি রোজগার করে আনিনি? এতদিন সংসার চালাইনি আমি? ওসব কথা পুরনো হয়ে গেছে, এখনকার কথা বল তুই। ভাই যখন রোজগার করতো না তখন আমি ভাইকে খাওয়ানোর আগে কিছু বলেছি? আমি কি বলেছি সে কেন রোজগার করে না? এখন তোর ভাই তোর থেকে অনেক বেশি রোজগার করে, বুঝেছিস? তাহলে আমি কি করতে পারি বলো? তুই তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। কোনোদিনও এখানে আর মুখ দেখাতে আসবি না, কুলাঙ্গার কথাকারের। আপনি ভুল করছেন মা। একদিন এর জন্য আপনাকে আফসোস করতে হবে। কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি বুঝবো। আপনি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমরা কোথায় গিয়ে থাকবো? চুপ করো তো লতা, বয়স বাড়লে লোকের অনেক রকমের বাতিক হয়। চলে এসো, আমরা আমাদের মতো ঠিকই কিছু জোগাড় করে নিতে পারবো। রোজ রোজ এই বাড়িতে অপমান আর সহ্য হয় না। শুনলাম নাকি আজকে দাদা বৌদিকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে মা। তা সে কি আর এমনি এমনি তাড়িয়ে দিল? কি ঘটেছে? একজন এই সংসারে পয়সা রোজগার করবে,
আর আরেকজন শুধু বসে বসে খাবে তার পরিবার নিয়ে, সেটা তো আর হয় না। সেটা কি মা এতদিন পরে বুঝতে পারলো? আরে বুঝতে কি আর পারি এত সহজে? তাহলে কি করে এমন অসম্ভবটা সম্ভব হলো? হয়েছে কারণ আমি তোমার মায়ের কানে আসল কথাগুলো তুলেছি বলে। বেশ করেছো। কতদিন আর ওদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আমি? আরেকবার ভেবে দেখো, লজ্জাও করে না ওদের? কোনো রোজগারের মুরদ নেই, শুধু আমার ঘাড়ে চেপে অন্ন ধ্বংস করা। আবার বলছিল যে তোমাকে নাকি খাইয়ে পরিয়ে বড় করেছে। আমাকে খাইয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? খাইয়েছে তো বেশ করেছে। এখন যাক, নিজের রাস্তা নিজেরা করে নিক। আমিও সেটাই বলে দিয়েছি, নিজেদের রাস্তা নিজেদের করে নিতে। আপদ বিদেয় হয়েছে, ভালোই হয়েছে। এই আনন্দে কিন্তু ভালো রান্না করে একদিন খাওয়া দাওয়া হবে। সে কাল কি হতে পারে? তুমি তাহলে কালকে ভালো করে বাজার করে এনো। হ্যাঁ, আমি কালকে বিশেষ বিশেষ বাজার করে আনবো। এত রাত হয়ে গেল, তবুও আমরা একটা থাকার জায়গা পেলাম না। কি ভরসায় যে তুমি বাড়ি ছেড়ে বেরোলে। দেখো, একটা কথা বলি তোমাকে, সারা জীবন রাস্তায় কাটাতে পারবো, তবু অপমানের ভাত খেতে পারবো না। যে বাড়িতে মা ভাই রোজ অপমান করে, সে বাড়িতে থাকতে পারবো না আমি তোমাকে নিয়ে। আরে একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো হতো। দেখো, একটা কথা বলি, মানিয়ে নেওয়ার একটা সীমা থাকে। রোজ এইভাবে অপমান আর সহ্য হলো না আমার। আর আমি নিজের অপমান সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কিন্তু এখন আমরা থাকবো কোথায়, খাবো কি, এটা তো ভাবো। এই যে সামনে জঙ্গলের মধ্যে ভাঙা বাড়িটা, এর মধ্যেই আমরা এখন থাকবো। পরিষ্কার করে নয় থাকার জায়গাটা হয়ে গেল, কিন্তু খাবে কি? সেটার ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা করবে শুনি? কালকে সকালে ভাবনা চিন্তা করে কিছু একটা নতুন ব্যবস্থা বার করব। এমন ব্যবস্থা বার করব যে এই গ্রামে হবে সেটা নতুন। তাহলে তো সেটা খুব ভালোই হবে। ওরা আমাদের তাড়িয়ে দিয়ে ভালোই করেছে। ওরা যদি আমাদের না তাড়িয়ে দিও, তাহলে আমাদের জীবনে উন্নতির মুখ আমরা দেখতে পেতাম না। এবার আমার মনে হচ্ছে আমাদের উন্নতি হবে খুব তাড়াতাড়ি। চলো আজকে রাতের মতো আশ্রয় নেওয়া যাক। হ্যাঁ চলো। হ্যাঁ গো, কিছু ভাবলে কিভাবে দিন চলবে? আজকে দিনটা যেভাবে চালিয়ে নাও। কালকে থেকে একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি শুনি? এই গ্রামে খাবার দোকান অনেক আছে, কিন্তু মাংসের নুডলস কেউ বিক্রি করে না। আসলে গ্রাম্য জায়গা তো, এদিকে নুডলস খাবার চল নেই, কিন্তু মানুষকে একবার খাওয়াতে পারলে সকলেরই খুব ভালো লাগবে। আর নতুন জিনিস চলবেও ভালো। অন্য কেউ সহজে এটাকে নকল করতে পারবে না, কারণ জিনিসটা সম্বন্ধে কারোর কোনো অভিজ্ঞতা নেই। এই তো খুবই ভালো বুদ্ধি, কিন্তু ব্যবসা করার এত টাকা আমাদের কাছে কোথায়? আমার অন্য একটা বন্ধু আছে, তার থেকে আমি কিছু টাকা জোগাড় করব, আর একটা ঠেলা গাড়ি জোগাড় করব। রান্না কিন্তু তোমাকে করতে হবে, আমি অবশ্য তোমাকে দেখিয়ে দেব। ঠিক আছে, এ তো খুবই ভালো বুদ্ধি। আমার মনে হয় সবারই খুব পছন্দ হবে। সবার পছন্দ হতে তো করেই ছাড়বো। আজকে আমি এমন ব্যবস্থা করব ওই খগেনের, যাতে তোমাদের পায়ে পড়ে ওকে ক্ষমা চাইতে হয়। আর শুধু তাই নয়, আমি বাবার সাথেও কথা বলবো। বাবা তো এমন করবার লোক নয়। নিশ্চয়ই বাবার কানে কেউ বিষ ঢেলেছে। আমি বাবাকে বলে বুঝিয়ে ওর শাস্তির ব্যবস্থা করব। ধন্যবাদ ভাই পলাশ। এই বিপদের দিনে যদি তুমি পাশে না থাকতে, তাহলে যে আমাদের কি হতো কে জানে। এই বিপদের দিনে তুমি যদি পাশে না থাকতে, তাহলে হয়তো আমাদের এই শেষ ভরসাটাও ছেড়ে দিতে হতো। তোমাদের মতো উদ্যোগীদের পাশে থাকবো না তো কাদের পাশে থাকবো বলো তো? তোমরা একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এই শয়তান খগেন, বাড়ি থেকে বের হ। কি হয়েছে পলাশ দাদাবাবু? মানে আপনি এত রেগে মেগে এসেছেন কেন? তুই এক্ষুনি এই গ্রাম থেকে চলে যাবি। তুই যদি এই গ্রাম থেকে না যাস, তাহলে কিন্তু তোর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেব। কি হয়েছে বাবু? আপনি এত রেগে গিয়েছেন কেন আমার উপর? মানে তুমি গোপাল কাকার দোকানে গিয়ে বলে এসেছো যে তারা যদি দোকান না তুলে দেয়, তাহলে তুমি তার ব্যবস্থা নেবে, আমার বাবার সাহায্যে নেবে। তাহলে জেনে রাখো, আমি এসেছি সেটা তোমাকে পরিষ্কার বলে দিতে যে তোমরা কিছুই করতে পারবে না।
উল্টে আমার বাবার ব্যাপারটা তো আমি দেখে নেব, কিন্তু তোমাকে আমি এই ঘর থেকে তাড়াবো আর এই গ্রাম থেকে তাড়াবো। ছোট বাবু, আপনার পায়ে পড়ি, আমাকে আপনি বাঁচান। আমার সাথে এমন করবেন না, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর করবো না এমনটা কখনো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বাবু? শর্ত হচ্ছে যে কালকে সকালে আমাদের বাড়িতে আসতে হবে তোমাকে, সেখানেই বাবার সামনে তোমাকে নিজের মুখে সব কথা স্বীকার করতে হবে, তবেই তোমার মুক্তি হবে। ঠিক আছে বাবু, আপনি যাই বলবে তাই হবে। বলে ফেলো খগেন, বাবার সামনে সব স্বীকারোক্তি বলে ফেলো। কি হয়েছে, সকাল সকাল তুমি আমার বাড়িতে এসেছো কেন? তোমার কি বলবার আছে খগেন? বাবু, আপনার পায়ে পড়ছি, আমি খুব বড় অপরাধ করেছি। কি অপরাধ? বাবু, আমি লোভের বশে গোপালদের উপরে হিংসে করে আপনাকে চুগলি করেছি। আমি মিথ্যে কথা বলে আপনার কানে বিষ ঢেলে ওদের দোকানে তুলতে বাধ্য করেছিলাম। শুধু তাই নয়, আমি আপনার কথার উপরে ভরসা করে ওদেরকে গিয়ে হুমকি দিয়েছিলাম। এইগুলো করা আমার উচিত হয়নি বাবু, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন আপনি। আসল কথা আমি এখন বলছি আর কি, আমাকে ওই গোপালের ভাই রতন বলেছিল এইসব কাজ করতে। রতন ওর দাদাকে হিংসে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার স্বাদ মেটেনি আর কি, বলেছিল এইগুলো করতে আর কি। শয়তানের বাচ্চা, নিজেও পাপ করলি আর আমাকেও পাপে জড়ালি। হ্যাঁ, আর যদি আমার ছেলে পলাশ না থাকছে আমার দ্বারা, তাহলে একটা বড় অনর্থ হয়ে যেত। রতন, নীলিমা আর কোনোদিন যদি গোপালের পরিবারের সাথে এমন করেছে, তাহলে ওদেরকে আমি গ্রাম থেকে তাড়িয়ে দেব। আর খগেন, তোকে শেষবারের মতো বারণ করে দিলাম। আর কখনো করবো না বাবু। বাবু, ভুল হয়ে গেছে, কখন এরকম করবো না। না না, আর কখনো আমরা বড়দেরকে অসম্মান করব না। ধন্যবাদ বাবু, ধন্যবাদ। মনে রাখিস নিমাই, লোভে পাপ, পাপে মৃত্যু। এখনো সময় আছে, যা করবি মাথা ঠান্ডা করে করবি। মা, তোমার শরীর এখন কেমন আছে? আমার শরীর আগের থেকে এখন অনেকটা ভালো। মা, তোমাকে একটা কথা জানানোর আছে। হ্যাঁ মা, নিমাই আর নূপুর কালকে থেকে আলাদা হয়ে যাবে আমাদের সংসার থেকে। হায় কপাল, কি সর্বনেশী কথা! কেন নিমাই আর নুপুর আলাদা হয়ে যাবে? আমি তো ওকে কিছু বলিনি। আমি তোমাকে চিনি, নূপুরের এত বড় ভুল তুমি সহজভাবে মেনে নিয়েছো। অন্য বাড়িতে এমন কাণ্ড করলে নূপুরকে ঘর থেকে বের করে দিত। রাখাল, তুই মাথা গরম করিস না। নুপুর আমার মেয়ের মতো, আমি ওর আচরণে রাগ করিনি। ওদের বুঝিয়ে বল, নয় আমি যাচ্ছি, ওরা আমার সংসার ছেড়ে না যায়। মা, আপনার শরীর এখনো ভালো মতো সুস্থ হয়নি, আপনি উত্তেজিত হবেন না। আমি গিয়ে ওদেরকে বোঝাবো যাতে ওরা সংসার ছেড়ে আলাদা না হয়। বড় বৌমা, তুমি বলো, রাখালের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে ওদের আমি বড় করেছি। ওরা আলাদা হয়ে গেলে এই ভরা সংসার ভেঙে যাবে, আমি সইতে পারবো না। মা, তুমি উত্তেজিত হয়েও না, তোমার শরীর খারাপ করবে। আমি অনেক বুঝিয়েছি নিমাইকে, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। বেলা না হয় আরো একবার গিয়ে নূপুরকে বুঝিয়ে আসুক, দেখা যাক কি হয়। আমি এক্ষুনি যাবো ওদের সাথে কথা বলতে, একবার সে চেষ্টা করে দেখি। এসব কি রান্না করেছো? তুমি মুখেই দেওয়াই যাচ্ছে না। কতদিন বলেছি তোমায় রান্না করার সময় একটু মনোযোগ সহকারে করো, কে কার কথা শুনে। সংসারের সমস্ত কাজ সারবার পর আর কত মন দিয়ে রান্না করব বলো? আমিও তো মানুষ, যন্ত্র তো নই। ওরে বাবা, কথা শোনো, সংসারের কাজ করে একেবারে উদ্ধার করে ফেলেছে। বসে বসে হুকুম না দিয়ে নিজেও তো আমাকে সাহায্য করতে পারো। কি কি বললে? আমি আমি সাহায্য করব? আমার বইয়ে গেছে। কেন, তুমি কি মোমের পুতুল নাকি? কাজ করলে কি গলে যাবে? তুমি তো আবার বড় লোকের বেটি, তাই না? তুমি কিন্তু মাথা ছাড়িয়ে যাচ্ছ, এবার কিন্তু আমি মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। কিছু বললেই তোমার মাথা গরম হয়ে যায়। মাথা কি শুধু তোমারই গরম হয়? এই পৃথিবীর আর কারোর মাথা গরম হয় না। কি বলে? আমার উপর কথা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এখন মজা লাগছে তোমার আমার উপর কথা? ওরে বাবা, মরে গেলাম, লাগছে আমার।
ফের যদি আমার মুখে মুখে তর্ক করেছো না, তোমার হাড় ভেঙে গুঁড়ো করে দেবো। আমি তোমার কথা শুনে এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে এসেছি, সেটা আমার একটা মস্ত ভুল ভুল ভুল। তার থেকে বড় ভুল হয়েছে তোমার মতো মেয়েকে বিয়ে করা। তোমার টাকার গরম অহংকার তোমাকে মানুষের পর্যায়ে রাখিনি। বাবা, তুই দেখি মরার মুখে রাম না, খুব বড় বড় কথা শিখেছো দেখছি। এতই যখন মায়ের ওপর দরদ উতলে পড়েছে, তখন যাও না মায়ের কাছে গিয়ে না হয় থাকো। তুমি মায়ের গায়ে হাত তুলেছিলে একদিন, আমি তখন তোমাকে কিচ্ছু বলিনি। আজকে তুমি আমার গায়ে হাত তুললে, এখন আমি বুঝতে পারছি আসলে ভুলটা আমারই রয়েছে। তোমায় আমি অতিরিক্ত প্রশ্রয় দিয়েছি, তাই আজকে তুমি এতবার বেড়েছো। চুপ কর বলছি, আর একটা কথা বলবে না, আমি তোমাকে মেরে মাথা ফাটিয়ে দেবো। বেরিয়ে যাও এখান থেকে। আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকবো না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো তোমারই অহংকার তোমার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে, মনে রেখো। রাখাল, আজ কতদিন হলো নিমাইকে দেখি না, ওদের কথা আজ খুব মনে পড়ছে। ওদের কথা ভেবে মন খারাপ করো না। আমি বেলা সবাই মিলে ওদের কত বুঝিয়েছিলাম যাতে এই সংসার ছেড়ে আলাদা না হয়ে যায়, কিন্তু ওরা আমাদের কোনো কথাই শোনেনি। রাখাল, বড় বৌমা অনেক দিন তো হয়ে গেছে, ওদের মাথা ঠান্ডা হয়েছে। একবার নিমাইকে বলো না গো, নিশ্চয়ই তোমাদের কথা ফেলবে না। মা, আপনি আমায় ক্ষমা করবেন, আমি আপনার এই অনুরোধ রাখতে পারবো না, কারণ সেদিন এত অপমান করেছে, আমি অনুরোধ করলাম কিন্তু ওরা আমাকে অপমান করে বের করে দিয়েছিল। সেদিনের কথা ভাবলে আমার বুক কেঁপে ওঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেলা, তোমার যেতে হবে না। নিমাইয়ের সাথে দেখা হলে আমি না হয় ওকে বলবো, ও যাতে একবার মায়ের সাথে দেখা করে যায়। মাগো, এই যে আমি তোমার কাছে এসেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আজকে নূপুর আমাকে মেরে দেখো কি হাল করেছে। নূপুর যা করেছে ঠিক করেছে। খুব তো বইয়ের পক্ষে কথা বলছিলিস একদিন, আজকে বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা, সেদিন তোমার কথাতে আমি গুরুত্ব না দিয়ে নূপুরের হিতে কথা বলেছিলাম। আজকে আমি হারে হারে বুঝতে পারছি যে কি ভুলটাই না আমি করেছিলাম সেদিন। দাদা দাদা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর নূপুরের কাছে যাব না। তুমি চিন্তা করো না, নূপুর একদিন ওর শাস্তি পাবেই পাবে। এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমার একটাই ইচ্ছা, ওরা দু ভাই যেন মিলেমিশে থাকে। জানি না আশা পূর্ণ হবে কিনা, ওপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, যাতে নূপুরকে সৎ বুদ্ধি দেয়। সারা গায়ে আমার ঘা হয়ে গেছে, হচ্ছে ব্যথা সইতে পারছি না। কোথায় যাই, কি করি, কাকে বলি? ওরে বাবারে, কেউ আছো? আমায় এক গ্লাস জল দাও, কেউ শুনতে পাচ্ছ? মরে গেলাম, বাঁচাও বাঁচাও আমাকে। নূপুর, তোমার একই দুর্দশা হয়েছে, সারা গায়ে ঘা হয়ে গেছে, রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে তোমার কঠিন রোগ হয়েছে। দাদা, আমি আমার পাপের ফল ভোগ করছি। আমি যা পাপ করেছি ওপরওয়ালা আমায় শাস্তি দিয়েছে। আমি বড় জল তেষ্টা পেয়েছি, দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমি মরে যাবো, আমি বাঁচান। আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু তোমার যা রোগ হয়েছে সেটা বড় ভয়ঙ্কর। তোমার কাছে গেলে বা কেউ তোমাকে ছুঁলে তারও একই রোগ হয়ে যাবে। তাই আমি তোমাকে সাহায্য করতে চেয়েও কিছু করতে পারছি না। আমার সত্যি তোমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। দাদা, আপনার পায়ে পড়ি, আপনি অন্তত আমাকে এক গ্লাস জলের ব্যবস্থা করে দিন। জল চেষ্টায় না হলে আমি মরে যাবো দাদা। নূপুর, এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে আমার ইচ্ছা সত্ত্বেও তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারছি না। আমার জল তেষ্টা পেয়েছে, কেউ আমাকে এক গ্লাস জল দাও, দয়া করো আমার ওপর। কেউ কি আছো? মা, বেলা, নিমাই, কে কোথায় আছো? সবাই এদিকে আসো একবার। কি হয়েছে রাখাল, কোনো বিপদ ঘটেছে? তুই সকাল সকাল এভাবে ডাকছিস? আমি নূপুরের বিষয়ে তোমাদেরকে জানাতে এসেছি। কি হয়েছে নূপুরের? কি হয়েছে নূপুরের, বলো। দাদা বলো দেখি, নূপুরের কি হয়েছে? নূপুরের কঠিন রোগ হয়েছে, ওর সারা গায়ে ঘা হয়েছে,
এবং সেই ঘা থেকে রক্ত ঝরছে। ব্যথায় যন্ত্রণায় নূপুর চিৎকার করছে সাহায্যের জন্য। ও এক গ্লাস জলের জন্য অস্থির হয়ে কাঁদছে। সর্বনাশ, কি করে হলো নূপুরের এই অবস্থা? খুব ভালো হয়েছে, ও যা পাপ করেছে তার ফলও পাচ্ছে। চুপ করো নিমাই, নিজের বউয়ের সম্বন্ধে এমন কথা বলতে নেই। ওর অসুখ হয়েছে আর আমাদের ওকে সুস্থ করে তোলার জন্য ওকে সাহায্য করতে হবে। এখন ভালো মন্দ বিচার করার সময় নয়, আগে সুস্থ হয়ে উঠুক তারপর। বড় বৌমা ঠিক বলছে নিমাই, তুমি এখন এসব করবে না। মা, নূপুরের কঠিন রোগ হয়েছে, ওকে যে স্পর্শ করবে বা যে তার সামনে যাবে সেও একই রোগে আক্রান্ত হবে। সর্বনাশ, এ তো দেখছি ভয়ঙ্কর রোগ। এখন কি হবে? তোমরা ভয় করো না, আমি নূপুরকে সেবা করে ভালো করে তুলব। মা, তুমি নূপুরের সেবা করবে? না না মা, তোমার বয়স হয়েছে, আমরা তোমাকে এভাবে এই ভয়ঙ্কর রোগের মুখে ঠেলে দিতে পারি না। চুপ কর রাখাল, নূপুর আমার মেয়ের মতো। ওর অসুখ হয়েছে আর আমি মা হয়ে কিভাবে হাত গুটিয়ে থাকি। আমার কথা শোন, আমায় কিছু নিম পাতা আর কাঁচা হলুদ এনে দে। ঠিক আছে, আমি এখনই এনে দিচ্ছি। বেলা, নিম পাতা আর হলুদ বাটা গরম জল করে দাও আর একটা পরিষ্কার গামছা দিও। ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মা, আপনি আমায় ক্ষমা করে দিন। টাকার গরমে আমার চোখ অন্ধ হয়ে গেছিল। আমি সব বুঝতে পেরেছি। সব কিছুকে টাকা দিয়ে তুলনা করতাম। আমি বুঝেছি টাকা দিয়ে সব কেনা যায় না। আজ না আপনি না থাকলে আমি মরে যেতাম। আপনি আমার জীবন দান করেছেন। চুপ করো মেজো বৌমা, আর কথা বলো না। তুমি আমার মেজো মেয়ে। আমার মেয়ে অসুস্থ হয়ে কষ্ট পাবে আর আমি মা হয়ে সেটা সহ্য করি কি করে? মা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। কি ভুলটা আমি করেছিলাম, তাই ওপরওয়ালা আমাকে শাস্তি দিয়েছে। মা, আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। এসব কদে করে আর নিজেকে কষ্ট দিস না মা। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে আমরা সবাই আবার আগের মতো একসাথে থাকবো। লোকটা সকালে উঠেই যে কোথায় বেরুলো, এখনো বাড়ি ফেরার নাম নেই। সকালের খাবার কি দুপুরে খাবে নাকি আজকে? ওহ, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? তা বাড়ি কেন এসেছো শুনি? যেখানে ছিলে সেখানেই যাও আবার। তোমার তো বাড়ি ঘরদোর কিছুই নেই। কি যে বলো না তুমি গিন্নি, বাড়ি না এলে আমার গিন্নির ওই মুখটা দেখবো কিভাবে বলো তো? হ্যাঁ, আহা, বুড়ো শখ কত, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো মিনসে স্বাদ আহ্লাদ যায়নি। আরে 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ, তার সাথে আহ্লাদ করবো না তো কার সাথে করবো শুনি? থাক, এখন আর পিরিত দেখাতে হবে না বাপু। তুমি বাইরে গেলে যে বাড়ির কথা ভুলে যাও সেটা আমার জানা আছে। আরে তোমাকে ভুললে কি চলবে বলো? তুমি যে আমার ঘরের লক্ষ্মী, তোমাকে নিয়ে তো আমার সব। এখন আর শুকনো কথায় চিড়ে ভেজে না বাপু, বাজার করে নিয়ে এসে তারপরে মধুর মধুর কথা বলো। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি আছে ওই প্যাকেটে শুনি? কি এমন জিনিস এনেছো? তোমার জন্য ঘোষ বাড়ির সুপারি নিয়ে এসেছে গো গিন্নি। তুমি তো ঘোষ বাড়ির সুপারি খেতে খুব ভালোবাসো, তাই ভাবলাম ঘোষ বাড়ি থেকে কিছু সুপারি নিয়ে আসি তোমার জন্য। বাবা, ঘোষ গিন্নি যা কিপটে, তা সে দিল তোমাকে সুপারি? সে কি আর দিতে চায়? ঘোষবাবুর বাড়ির কাজের ছেলেটাকে 2টো টাকা দিয়ে বললাম ফেরবার সময় আমাকে আলাদা করে কিছু সুপারি দিতে। ও, আজ তাহলে ঘোষ বাড়িতে গল্পের আসর বসিয়েছিলে? হ্যাঁ গো গিন্নি, ঘোষবাবুর জোড়াজুড়িতে আজকে আর চায়ের দোকানে গেলাম না, সবাই সেখানে বসে আড্ডা দিলাম আর কি। বলি, ঘরে একটাও বাজার সওদা নেই আর বাবু গিয়ে আড্ডায় বসেছে। তাড়াতাড়ি খেয়ে বাজারে যাও দেখি। তুমি এগুলো রাখো, আমি হাত মুখ ধুয়ে আসি, ততক্ষণে তুমি আমার জল খাবারটা দাও। ঠিক আছে, যাও। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। সেই সকালে উঠে যে কোন দিকে বেরিয়েছে কে জানে। এমনিতেই এই গ্রামের সাথে ওই গ্রামের লোকেদের বনি বনা নেই, তার উপরে ছেলেটার ওই গ্রামে গিয়ে খেলা করার বড্ড ঝোঁক।
কি হয়েছে গিন্নি? অপু আবার কি কাণ্ড বাঁধালো? তা তোমার ছেলে তো রোজই কোনো না কোনো কাণ্ড করে বসে। সেই সকালে উঠে খেলার নাম করে বেরিয়েছে। কোথায় গেছে খেলতে? কিছু বলে যায়নি তোমাকে? তা সেটা আমায় বলে গেলে কি আর চিন্তা করতাম আমি? সে কি কথা, ও আবার পাশের গ্রাম কদমতলির দিকে যায়নি তো? জানি না বাপু, এত নিষেধ করা সত্ত্বেও যদি যায় তাহলে আমার আর কি করার থাকে বলো তো? ওদিকে গেলে তো লোকজন খারাপ ব্যবহার করবে ওর সাথে, মানে ওকে তো দূর দূর করে তাড়িয়ে দেবে। কত করে বলি, ওই গ্রামের মানুষজন ভালো না, ওরা আমাদের সাথে মেশে না কেউ। দুই গ্রামের মাঝে যে দ্বন্দ্ব লেগে আছে, ওরা কাউকে তোয়াক্কাও করবে না। তুমি কাজ করতে থাকো, আমি দেখি এগিয়ে গিয়ে অপু কোথাও আছে কিনা। আরে ওই তো অপু চলে এসেছে। কি রে অপু, তুই সকাল সকাল কোথায় গেছিলিস বাবা? জানিস না তোর জন্য আমাদের চিন্তা হয়। আমি গিয়েছিলাম নদীর পাড়ে খেলা করতে বাবা। আচ্ছা বাবা, ওই গ্রামের কেউ আমাদের সাথে খেলা করতে চায় না কেন? আমাদেরকে ওই গ্রামে যেতেও দেয় না, কেউ দেখলেই কুকুর করে তাড়িয়ে দেয়। কেন রে বাবা, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? না বাবা, আজকে জানো বাবা, আমরা যখন নদীর পাড়ে খেলা করতে গেছিলাম তখন ওই পাড়ার পশু আমাদের সাথে খেলা করতে এসেছিল, কিন্তু ওর বাবা এসে ওকে বকা দিয়ে বাড়িতে নিয়ে গেছে। তোকে না কতবার বলেছি, ওই গাঁয়ের লোকজন ভালো না, আমাদের সাথে ওদের বনি বনা নেই, তারপরে ওদের সাথে কেন মিশতে যাস? আমি তো শুধু খেলা করতে গেছিলাম মা, তাই বলে খেলা করতে গেলেও যে মানুষ এমন করে তা তো জানা ছিল না। থাক, আর জানতে হবে না, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয় দেখি। মন খারাপ করিস না বাবা, আমাদের দুই গ্রাম একসময় এমন ছিল না। কিছু ঝামেলার জন্য আজকে আমরা বিভক্ত, কিন্তু এমন একদিন আসবে দেখবি আমাদের দুই গ্রামের মধ্যে আবার মিল হয়ে যাবে। তাহলে তো খুব ভালো হবে বাবা, আমি আবার সবার সাথে খেলা করতে পারবো। হ্যাঁ পারবি, এখন চল হাত মুখ ধুয়ে আমরা খেতে বসি। ঠিক আছে, চলো বাবা। তাড়াতাড়ি চলে যায় এখান থেকে, না হলে কদমতলির কেউ দেখলে যা নয় তাই বলা শুরু করবে। কি ব্যাপার কি খুড়ো, তোমাদের কি কখনো লজ্জা হবে না নাকি? এত ঝামেলার পরেও এই গায়ের পদ মারিয়ে হাটে যাচ্ছ কোন সাহসে? এই সাহসের কি দেখলি তুই এখানে? আমাদের হাটে যেতে হলে অবশ্যই এই কদমতলি রাস্তা পার হয়ে যেতে হবে। কেন কেন শুনি, নিজেরা নিজেদের গ্রামে একটা হাট বসালেই তো পারো। এই শুধু শুধু আমাদের গ্রামের উপর দিয়ে রোজ যেতে তোমাদের লজ্জা করে না? আমাদের বটতলির ঘাটে যেতে যদি তোদের লজ্জা না করে, তবে তোদের গায়ের রাস্তা মারিয়ে হাটে যেতে আমাদের কেন লজ্জা করবে শুনি? বাবা, কথার বাহার আছে তো, ভালোই দেখছি। এবার থেকে আমাদের গায়ের পথ দিয়ে বটতলির কাউকে আর হাটে যেতে দেব না। তোরা যদি নদীর ঘাটে না যেতে চাস তবে যাস না, তাতে কার কতটুকু ক্ষতি হবে সেটা না হয় তুই হিসেব কষে নিস। আমাদের গায়ের সাথে তোমাদের গায়ের কখনো মিল হতে পারে না। যত মিল ছিল সেটা একেবারে শেষ হয়ে গেছে। এখন আর আমরা তোমাদের গায়ের সাথে মিল দিয়ে চলতে চাই না। বেশ, তো মিল না দিলে সেটা তোদের ব্যাপার। তোদেরকে কেউ জোর করেছে মিল দিয়ে চলবার জন্য? আজকে নিষেধ করে দিলাম ভালোই ভালো, আর যেন এই রাস্তা দিয়ে না যেতে দেখি তোমাদের কাউকে। ওই যে বললাম, নদীর ঘাটে না যেতে চাইলে আমাদের নিষেধ করবি, আর যেতে চাইলে কিছু বলতে পারবি না, তাই না? না, এই বুড়োর সাথে কথা বলে লাভ নেই, তোমাদের আমি দেখে নেব। হ্যাঁ, যা যা, কি দেখে নেবে সে আমার জানা আছে। লোকটা সেই সকালে বলেছে মাছ ধরতে বটতলির ঘাট দিয়ে নদীতে যাবে, তা এখনো তো বাড়িতে এলো না। আর কখন যাবে মাছ ধরতে কে জানে বাবা। কি গো, তুমি না সেই সকালে বলে গেলে নদীতে যাবে মাছ ধরার জন্য? তা কোথায় গিয়েছিলে আবার? আর কোথায় যাব, একটু হাটে রাস্তায় গেছিলাম, কিন্তু গিয়েই তো হারান বুড়োর সাথে দেখা হয়ে মেজাজটা গেল বিগড়ে। কেন গো, কি হয়েছে? কার সাথে আবার গন্ডগোল পাকিয়ে এসেছো শুনি? আর বলো না সে কথা, বুড়োর সে কি দেমাক, আমাদের গায়ের রাস্তা দিয়ে হেঁটে যাবে, আবার মাথা উঁচু করে আমাদের সাথে তর্ক করবে। নিশ্চয়ই তুমি কিছু বলেছো, না হলে তো হারান খুড়ো কখনো কাউকে কথা শোনান না। আগে তো এই দুই গ্রামের কত মিল ছিল। সব মিল ভেঙেছে ওই দুই গ্রামের ওই বটতলার সীমানাটা ভাগাভাগি হওয়ার সময়। ওই কাজটা সবাই বলতো আমাদের গায়ের, কিন্তু ভাগের সময় সেটা ওই গায়ের হয়ে গেল কিভাবে বুঝলাম না।
এটা বোঝার কি আছে বলো তো? বটতলি গায়ের নামকরণই তো হয়েছে ওই বট গাছের জন্য। এখন তোমরা ওই গাছ দাবি করলে হবে নাকি? বড্ড নিজের গায়ের জন্য দরদ হচ্ছে তাই না? এত দরদ হলে যাও না, সেখানে গিয়ে থাকো। এখন এখানে আর থাকার দরকার নেই। তোমার সাথে একটা ভালো কথা বলারও উপায় নেই। দিন দিন যা অবস্থা হচ্ছে তোমার, তাতে তোমার সাথে কথা বলাই বাদ দিয়ে দিতে হবে। বেশ তো, কথা বলো না আমার সাথে। কথা বলতে কে বলেছে শুনি? তার বাড়িতে আসায় আমার ভুল হয়েছে। তা যাও না, যেদিকে ছিলে সেই দিকেই যাও। বাড়িতে কেন এসেছো শুনি? তাই যাচ্ছি আমি, আর ফিরবো না বাড়িতে, আর ফিরবো না। যাও যাও, ওসব নিছক ধমকি আমাকে দিয়ে কোনো কাজ হবে না। তো আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না কদিন ধরে। এইবারে ঝড় হলে যে এই কদমতলী গাঁয়ের অনেক মানুষেরই ঘর বাড়ি সব ভেঙে পড়বে গো। কি হয়েছে গো গিন্নি? কি নিয়ে এত চিন্তা করছো তুমি? কি নিয়ে আবার চিন্তা করব? আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না কদিন ধরে। এমন হলে মাছ ধরতে যাবে কি করে নদীতে? মাছ ধরা তো পরের ব্যাপার, কিন্তু ঝড় বৃষ্টি শুরু হলে আমাদের ঘরটার কি হবে সেটা ভেবেই তোমার মাথায় চিন্তা পাচ্ছে গো। আরে সেই চিন্তা তো আমারও হচ্ছে গো। আমাদের তো আর তেমন অবস্থাও নেই যে ঘরের কিছু হলে আবার নতুন করে ঘর বানাবো। তার উপর দুই গ্রামের যা ঝামেলা চলছে, তাতে করে নদীতে মাছ ধরতে যাব কি করে বুঝতে পারছি না। কেন, আবার কি হলো? কি আবার হবে? রোজ রোজ তো নিত্য নতুন ঝামেলা বাঁধছে দুই গ্রামের মানুষের মধ্যে। এমন ভাবে চলতে থাকলে তো আমাদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে। তা এতে তো শুধু আমাদের ক্ষতি হবে না, ওই গ্রামের লোকজনেরও তো ক্ষতিই হবে। ওরা যে এই গায়ের পথ ধরে হাটে যায়, সেটা তো আর যেতে পারবে না গো। এর একটা মীমাংসা না হওয়া অব্দি দুই গ্রামের মধ্যেকার দ্বন্দ্ব লেগেই থাকবে। তা মীমাংসা হবে কি করে? সুযোগ পেলেই তো গোপাল দাদা ওই গ্রামের লোকেদেরকে কথা শোনাতে বাদ দেন না। এমন হলে ওই গ্রামের লোকজন আমাদের গ্রামের কারোর কোনো সাহায্যে কখনো এগিয়ে আসবে না। আগে কিন্তু এমন ছিল না গিন্নি। আমাদের দুই গ্রামের মানুষের মধ্যে কত মিল ছিল। দুই গ্রামের সীমানা মাপামাপির সময় সেই যে ঝামেলা বাঁধলো, আর কিচ্ছু ঠিক হলো না। তা এখন কিভাবে এইসব মেটানো যায়, আমাদের সেটাই ভাবতে হবে বাপু। মেটাবো কি করে? সবাই মানলেও গোপাল দাদা যে মানবে না, সে যে একরোখা মানুষ। বাগে পড়লে সব একরকমই, কোথায় পালাবে? কখনো বিপদে পড়লে সেদিন বুঝবে এর কি জ্বালা। এখন ওসব ভেবে লাভ নাই, আমার বড্ড খিদে পেয়েছে গিন্নি। তোমার কতদূর রান্না হলো? তা আমার রান্না শেষ হয়ে গেছে গো। এই তুমি বসো এইখানটায়, আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি। ঠিক আছে গিন্নি। সেই সকালে রাগ করে না খেয়ে বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরার নাম নেই। এদিকে আকাশটাও তো কেমন থম মেরে আছে, এই কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলো বলে। আরে গয়া পিসি যে, এসো এসো, বসো এখানে। কতদিন বাদে তোমায় দেখলাম। আমিও তো তোকে কতদিন বাদেই দেখলাম রে মা। তা এখন আর তোমাকে দেখা যায় না কেন পিসি? তুমি থাকো কোথায় শুনি? বাড়িতেই থাকি রে মা। আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই এই কয়দিন আর ভিক্ষে করতে বের হইনি। তা গোপাল কোথায়? গোপালকে যে দেখতে পাচ্ছি নে। সে কি দুদণ্ড বাড়ি থাকার বান্দা? সেই সকালে বেরিয়ে একবার বাড়িতে এসেছিল, এসে আবার রাগ দেখিয়ে কোথায় চলে গেছে কে জানে। সে কি কথা? বাড়ির পুরুষ রাগ দেখিয়ে চলে গেল আর তুই আটকালি না? না, আটকাইনি। কেন আটকাবো শুনি? আমার বাবার বাড়ি কদমতলি বলে কি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবে? এ যাই হোক মা, গোপাল তো স্বামী, দু কথা রাগের বশে সে বলতেই পারে। তাই বলে তোর রাগ করাটা ঠিক হয়নি গোপালের সাথে। আমি রাগ করিনি পিসি, আমি উচিত কথাই বলেছি। আর স্বামী হয়েছে বলেই যে বাবার বাড়ির গ্রাম নিয়ে আমায় কথা শোনাবে, সেটাও তো ঠিক নয়, বলো? তা অবশ্য তুই ঠিকই বলেছিস। তা বাড়ি এলে বাচ্চাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলিস, দেখবি বুঝতে পারবে। ও বোঝার বান্দাই নয় গো পিসি। আর বাড়ি না এসে যাবে কোথায়? ওই ঠিক পেটে টান ধরলে সোজা বাড়িতেই চলে আসবে, দেখো।
তা আসলেই ভালো রে, এই জন্যই বুঝি তুই খাবার নিয়ে বসে আছিস। হ্যাঁ গো পিসি, এসেই তো খিদে লেগেছে করে মাথা খারাপ করে দেবে, তাই আগে থেকেই খাবার নিয়ে বসে আছি। তা তুমি কিছু খেয়েছো গো দুপুরে? না রে মা, আজকে ভিক্ষে করতে বেরিয়েছি একটু দেরি করে। এই অসুস্থ শরীর নিয়ে আর বেশি দূর যেতে পারিনি। যাবার পথে ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। এসেছো, খুব ভালো করেছো গো। এখন আমার কাছে দুটো খেয়ে তবে যাবে। না না মা, পাছে গোপাল এসে আমাকে খেতে দেখলে আবার রাগ করে কি না। তোমাকে দেখলে রাগ করবে না গো, তোমার বাড়ি তো 2 গ্রামের মাঝ সীমানায়। তুমি ভালো আছো পিসি, তুমি 2 গ্রামেই নিজের খেয়াল খুশি মতন চলতে ফিরতে পারো। তা তুই মন্দ বলিস নি রে নীলু। আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। তাড়াতাড়ি নদীর ঘাটে চলে যাই, পাছে আবার কেউ দেখতে পেলে ঝগড়া শুরু করে দেবে। পাছে কেউ দেখবে কেন রে গোপাল, চুরি করতে যাচ্ছিস বুঝি? ভাত বকবার জায়গা পাও না নাকি? দেখতে পাচ্ছ না হাতে জাল নিয়ে বেরিয়েছি, জাল নিয়ে মানুষ কোথায় যায় জানো না? সে তো আমি ভালো করেই জানি, কিন্তু মাছ ধরতে যাচ্ছিস ভালো কথা, তাই বলে বটতলি রাস্তায় কেন? তোদের গায়ের হাটে বসে জালে মাছ ধরলি তো মাছ পাবি। বেশি কথা বলো না তো খুড়ো, মাছ নদীর জলে থাকে, হাটে কি করে পাবো মাছ আমি? এ বাবা, সেদিন আমি যখন তোদের গ্রামের রাস্তার উপর দিয়ে হাটে গেছিলাম, খুব তো আমাকে কথা শুনিয়েছিলিস, বলেছিলিস না আমাদের গ্রামে যেন হাট বসায়, তোদের গ্রামের রাস্তায় আর যেন না যাওয়া লাগে। হ্যাঁ ঠিকই তো বলেছি আমি। বেশ, তবে এখন জাল নিয়ে বাড়ি ফিরে যা। তুই বাড়ি গিয়ে তোদের গ্রামে নদী খনন করা শুরু কর। আমিও তোকে আমাদের নদীর ঘাটে মাছ ধরতে দেব না। দেখো বুড়ো, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। নিজের বেলায় 16 আনা আর লোকের বেলায় কানা করি, সেটা তো হবে না বাছা। ভালোই ভালোই চলে যা, মাছ আমি ধরতে দেব না তোকে। বেশ, এর শোধ আমি তুলবো। আরে যা যা, তোর মতো কত গোপাল এলো গেল, কেউই হারানের একটি মাথার চুলও বাঁকা করতে পারিনি, যত সব। এই আবার কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে, এবারে যে কত মানুষ বাড়ি ঘরদোর হারাবে তা কেবল বিধাতাই জানেন। আমাদের গ্রামের পাশ দিয়ে নদী হওয়াতে ঝোড়ো বাতাস তো সব নদীর উপর দিয়ে যাবে, কিন্তু কদমতলির মানুষের যে এবারে বড় ভোগান্তি আছে। আর যদি 2 গ্রামের মানুষ এক হয়ে থাকতো তাহলে কত বিপদে আপদে সবাই সবাইকে সাহায্য করতে পারতো, কিন্তু এই এক ঝামেলায় সব শেষ। এসব ভেবে আর কি হবে গিন্নি? আমার চিন্তা হচ্ছে ওই গ্রামের মানুষগুলোর কথা ভেবে। আমরা তো ঘরানি মিস্ত্রি, আমরা আমাদের ঘরগুলো শক্তপোক্ত ভাবে বানিয়েছি। কিন্তু ওই গ্রামে সব জেলেদের ঘর যে খুবই নড়বড়ে গো। এমন ঝড় আর কিছুক্ষণ হলে তো কারো বাড়ি ঘর টিকবে না এই ঝড়ের কাছে। কমল, ও কমল, আমায় বাঁচা তোরা। ঝড়ে যে আমার ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে রে, কোনো মতে প্রাণটা নিয়ে বেরিয়ে এসেছি। সে কি পিসি, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? না রে মা, আমার কিছু হয়নি, তবে কদমতলির অবস্থা দেখে বড্ড মায়া হচ্ছে রে। কেন পিসি, কদমতলিতে কি হয়েছে? ঘর বাড়িগুলো সব তুষের ছাইয়ের মতন উড়ে যাচ্ছে। না জানি ওই গ্রামের মানুষগুলোর কি হাল হয়েছে। না গিন্নি, আর বসে থাকা চলবে না গো। তুমি ওয়া পিসিকে নিয়ে ঘরে থাকো, আমি গোপাল কাকাকে নিয়ে ওদের সাহায্যে যাই, বুঝলে? সাবধানে যেও। হ্যাঁ গো, বাইরে তো অনেক ঝড় শুরু হয়েছে, আমাদের বাড়িটা যে খুব একটা মজবুত নয়। এখন বেশি ঝোড়ো হাওয়া শুরু হলে কি হবে আমাদের? আমিও তো সেটাই ভাবছি গিন্নি, এখন এই ঝড়ের মধ্যে আমরা কোথায় যাই বলো দেখি। তোমাকে তো সকালেই আকাশের অবস্থা খারাপ দেখে বলেছিলাম চলো আমরা আমাদের গ্রামে যাই, ওই গ্রামে যেতে চাই না আমি। কিন্তু না গিয়ে এখন তো আর কোনো উপায় দেখছি না। আমাদের ঘর তো যে কোনো সময় উড়িয়ে নিয়ে যেতে পারে ঝড়ে। সামনের বাড়িগুলোর চালা কেমন তুলোর মতন উড়ে যাচ্ছে, দেখেছো? গোপাল দাদা, ও গোপাল দাদা, আমরা যে সর্বশান্ত হয়ে গেলাম গোপাল দাদা, আমাদের যে আর কিচ্ছু রইলো না। কি হয়েছে খুলে বল।
ঝড়ে আমাদের ঘরে চাল আজে উড়িয়ে নিয়ে গেছে গো দাদা। এই কোনো মতে প্রাণটা নিয়ে আমরা বেরিয়ে এসেছি। এখন আমাদের কি হবে বলো তো? আমরা কোথায় যাব? এত চিন্তা করিস না মালতী, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। আর আমরা আছি তো, আমাদের কাছেই থাক এখন। কিন্তু বৌদি, যে পরিমাণে ঝড় শুরু হয়েছে, মনে হচ্ছে তোমাদের ঘরটাও বেশিক্ষণ টিকবে না। সেটাই তোরা ভাবছি, এখন কি করি বলতো? ও মা গো, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। বাড়ির উপরে যে বড় একটা গাছ আছে সেটা তো ভুলেই গিয়েছিলাম। যে কোনো সময় গাছের ডাল ঘরের উপরে পড়লে সবাই যে মারা পড়বো। ওই রে গোপাল, আর দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে আয় ঘর থেকে। এভাবে বেশিক্ষণ থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ কি খুড়ো তুমি? আমি এত খারাপ ব্যবহার করবার পরেও আমাদের এই বিপদের দিনে তোমরা সবাই এগিয়ে এলে। এখন এসব কথা বলবার সময় নেই। কানু, তুই সবাইকে নিয়ে আমাদের কদমতলিতে চলে যা, আর আমি হারান কাকা আর গোপাল মিলে গ্রামের বাকিদের সাহায্যে যাই। হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না, সবাই বেরিয়ে পড়ি, চলো। হিরে জয়া, রান্না কতদূর হলো তোদের? এক্ষুনি এসেই তো আবার খেতে চাইবে। আমাদের রান্না প্রায় শেষের পথে কাকিমা। এখন নীলু সবার জন্য আলু ভাজা করবে, আর মালতী ডাল রান্না করলেই শেষ। আমার ডাল রান্না শেষ হয়ে গেছে প্রায়, আর নীলু দিদি তো আলু ভাজা করেই ফেলেছে। সবার রান্নাই তো তাহলে শেষ। ওদের সবাইকে তাহলে খেতে ডাকি। তোরা এখানে বরং আসন পেতে দে। বাবা, কালকে রাতে যেন যুদ্ধ গেল আমাদের সবার উপর দিয়ে। তুমি একদম ঠিক বলেছো খুড়ো, আমাকে তুমি ক্ষমা করে দাও খুড়ো। কালকে তোমরা না এলে আজকে সকালে আর হয়তো পৃথিবীর মুখ দেখতে পেতাম না। আমরা 2 গ্রাম মানুষ থাকি এখানে। একজনের বিপদে আরেক গ্রামের লোক না গেলে কারা যাবে শুনি? আজকে থেকে আমরা সবাই আবার আগের মতো এক হয়ে থাকবো। 2 গ্রামের ঝড় এসে আমাদের মাঝে আবার ঐক্যের সৃষ্টি করে দিয়ে গেছে। তাহলে কি এখন থেকে আমি সবার সাথে খেলা করতে পারবো, নাকি আবার বকা শুনতে হবে? এসেছি। পলাশের ওপর অন্যায় করা হয়েছে, আপনি সেটা বোঝেন তো? আমি বুঝতে পেরেছি, আমি একটা ভুল করেছিলাম। আপনি তো আমাকে ডেকে বলেছিলেন আমার কুলফি বিক্রি বন্ধ করতে। আপনি কি জানেন এই ব্যবসায় আমার একমাত্র উপার্জনের পথ? হ্যাঁ পলাশ, আমি এখন বুঝতে পারছি। আমি খগেন আর নীলিমার মিথ্যে কথায় বিশ্বাস করে তোমাকে অন্যায়ভাবে দোষী করেছিলাম। গরিবের মুখের গ্রাস কেড়ে নেওয়াটা কি ন্যায় সঙ্গত, মোরল বাবু? না না, একদমই না। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। তাহলে এবার আপনি কি করবেন মোরল কাকু? আমি আজকে গ্রামের সবাইকে জানিয়ে দেব যে পলাশ নির্দোষ। খগেন আর নীলিমার মিথ্যে অভিযোগ সবাইকে জানানো হবে। তাহলে আপনি পলাশকে আবার কুলফি বিক্রি করতে দেবেন? শুধু দিতে বলবো না, আমি নিজে পলাশের প্রথম ক্রেতা হব। মোড়লবাবু, আপনি সত্যি মহান। তোমাকে কষ্ট দিয়েছি পলাশ, কিন্তু এখন থেকে আমি তোমার পাশে থাকব। এবার সত্যি অন্যায়ের বিরুদ্ধে জয় হলো। ঈশ্বর সব দেখেন মোরল বাবু, আপনি ন্যায় করেছেন, আপনার আশীর্বাদ থাকবে। খগেন, নীলিমা, তোমাদের কিছু বলবার আছে? মোড়ল বাবু, আমরা তো কিছুই করিনি। হ্যাঁ মোরল বাবু, আপনার ভুল হচ্ছে। ভুল ভুল? পলাশকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলে, বুড়িকে তাড়িয়ে দিয়েছিলে, আর এখন বলছো কিছু করনি? গ্রামের সবার সামনে মিথ্যা বলে একেবারে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। গরিবের আশ্রয়দাতার পেটে লাথি মারতে তোদের লজ্জা হলো না? যথেষ্ট হয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু তোমাদের ষড়যন্ত্র ক্ষমা হয় না। মোড়ল বাবু, আমাদের মাফ করে দিন। আমরা আর কখনো ভুল করব না। না, তোমাদের শাস্তি হবেই। গ্রামের সামনে মিথ্যে বলা, একজন পরিশ্রমী মানুষের জীবন ধ্বংস করবার চেষ্টা, আর বয়স্ক মানুষের প্রতি অন্যায়, এসবের জন্য শাস্তি হবেই। হ্যাঁ মোরল কাকু, শাস্তি না হলে ওরা আবার এমন করবে। খগেন, তুই আগামী 1 মাস গ্রামের সব দরিদ্র পরিবারকে নিজের খরচে খাবার দিবি। আর নীলিমা, তুমি বুড়ির কাছে গিয়ে ক্ষমা চাইবে, ওর যত্ন নেবে। হ্যাঁ মোড়ল বাবু।
আমি আমি ক্ষমা চাইছি বুড়িমা। ক্ষমা চাইলে সব ভুলের মাপ হয় না, কিন্তু আমি চাই আমাদের গ্রাম ভালো থাকুক। যদি আবার কেউ গ্রামে এমন অন্যায় করবার চেষ্টা করে আমি কঠোর ব্যবস্থা নেব। মোড়ল বাবু ঠিক কথা বলেছেন। মকরমুখ বালা 1 জোড়া, সীতাহার 2টা, কানের দুল 5 জোড়া, হ্যাঁ সবে মিলে 10 ভরি গহনা। দিদি, ও দিদি, বলি খেতে আসবে না? কখন থেকে ভাত নিয়ে বসে আছি। আসছি ছোট বউ। ইস, খাবারের কি ছিরি, 3 বেলা তো নিরামিষ খেতে হয়, তার জন্য এত আদিক্ষেতা। তাড়াতাড়ি এসো, আমি আবার কাপড় নিয়ে ঘাটে যাব। ভাত বেড়ে রেখে যাও, আমি কাজ শেষ করে খাবো। তা কি কাজ করছো তুমি ঘরে বসে? এদিকে ভাত রেখে গেলে বিড়ালে খেয়ে ফেলবে যে। ননি, ও ননি, বড় গিন্নির ঘরে খাবারগুলো দিয়ে আয় তো মা। হয়েছে হয়েছে, আর আসতে হবে না, পরে নাম হবে বড় বউয়ের ঘরে গিয়ে খাবার খাইয়ে আসতে হয়। এখন না হয় একটু ঘরেই খেলে গিন্নিমা, বড়বাবু মারা গেছে কদিন হলো, এই সময় তোমার কোনো কাজ করা উচিত নয়। ইস, আমি বসে খাই আর তার দোহাই দিয়ে আমার সমস্ত সম্পত্তি কেড়ে নাও, তা হবে না বাপু। তোমার সম্পত্তিতে কেউ হাত দিবে না, তুমি নিশ্চিন্তে বাকি জীবনটা আরামায়েশ করে কাটাও। ছোট আর মেজোই আগে সব দখল করবে রে ছুরি। অমলকে আমি হাড়ে হাড়ে চিনি, এ বাড়িতে আসবার পর থেকে আমার সম্পত্তির ওপর ওর চড়িয়েছে, সহজে কি আর ছাড়বে? সে চেষ্টা করেও কোনো লাভ হয়েছে? ওনারা 1000 চেষ্টা করেও তোমার কাছ থেকে 1 টাকা খোয়াতে পারেনি। তা এত সহজ নয়, এই সম্পত্তি আমার বাবার বাড়ি থেকে এনেছি, তা তোদের দিব কেন রে? তা ওদের ছাড়া আর কাকে দিবে তুমি? ওনারা ছাড়া তোমার যে আর কেউ নেই, একটা ছেলে মেয়ে থাকলে তাকেও দিয়ে যেতে পারতে। এই বয়সে আর সন্তান লাগবে না, টাকাই আমার সন্তানের কাজ করবে। ঠিক আছে, পরের বার যখন অসুখ হয়ে পড়ে থাকবে তখন কিন্তু কেউ হাসপাতালে নিয়ে যাবে না, তোমার টাকাকে বলো তখন। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, টাকা দিলে যে কেউ সেবা শুশ্রূষা করবে, দেখিস। বেশ, তাই দেখবো। এবার নাস্তাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। বড় দিদির কথা শুনে একেবারে হাড় জ্বলে যায়, বলে আরো মেয়ের স্বামী তো মারা গেছে, তাই বলে কাজকর্ম রেখে বসে থাকতে তো দেখিনি বাবু। দিমাগ দিদি, দিমাগ, দিদির সব টাকার দিমাগ। বাপের বাড়ি থেকে কটা টাকা নিয়ে এসেছে তো, তাই দিমাগে মাটিতে পা পড়ে না। পড়বে পড়বে, যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিব তখন দেখবি ঠিক নিজে রেঁধে খাচ্ছে। আমি তো সেটাই বলেছিলাম, কিন্তু কর্তা তো না করলে। এখন সম্পর্ক খারাপ করলে যে এত এত সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, সেজন্য তো কিছু বলি না, খালি চোখটা বুঝুক, তারপর তো সব আমাদেরই। মেজগিন্নি, ও মেজগিন্নি, বড় মাকে খাবার দিয়ে আসলাম। এখন আমি মালাদের বাড়িতে যাচ্ছি, ওদের বাড়িতে টেলিভিশন এনেছে, একটু দেখে আসি গিয়ে। শোনো শুনো, মেয়ের কথা শোনো, সারাদিন কাজ করে মরছি আর সে কিনা টেলিভিশন দেখতে যাবে। ওসব কিচ্ছু হবে না এখন, কাপড় ভেজানো আছে, ওগুলো ঘাটে নিয়ে যাও। কাপড়গুলো পরে কাচবো গিন্নিমা, আমি যাবো আর আসবো। একটু যেতে দাও না দিদি, ছোট মেয়ে, ওরও তো শখ করে একটু টেলিভিশন দেখতে। না শুভা, মেয়ে মানুষের এত ঘোরাফেরা করা ঠিক না, ঘরে বসে কাজ শিখুক। তা বাবলু কোথায় ছোট? সকাল থেকে তো ছেলেটার খোঁজ নেই, কোথায় আছে দেখেছিস? না দিদি, কোথায় যে গেল ছেলেটা, জ্বর নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে, আমি বলেও ওকে একটু শোয়াতে পারি না। ছেলে মানুষ, একটু ঘোরাঘুরি তো করবেই ছোট, তুই গিয়ে নিয়ে আয় এখন। আমি যাই মা, বাবলুকে ধরে নিয়ে আসি। যা তবে, আমি এখানকার কাজগুলো সেরে ফেলি।
না না বাপু, এ আর পারা যায় না। তুমি এখনই এর একটা হেস্তনেস্ত করো। বৌদি ঠিকই বলেছে দাদা, বড় বৌদির হাতে এত টাকা পয়সা আর আমি একটা ব্যবসা করতে পারছি না টাকার অভাবে। আমি কি চেষ্টা কম করেছি বল? কতবার বৌদিকে গিয়ে বলেছি অন্তত একটা আম বাগান বিক্রি করে দিতে, কিন্তু সে কিছুতেই কিছু করবে না। ওর এক কথা বাপু, জমি চাষ করে যখন খেতে পাবে, জমি বিক্রি করে খেতে পারবে না। হ্যাঁ, তাই বা কম কিসের? বেচতে বেচতে তো নিজেদের সবকিছু শেষ করেছো। এখন ওনার সম্পত্তির দিকে হাত না বাড়ালে হয় না। শুনেছো শুনেছো মেয়ের কথা শুনেছো? কিভাবে বড় দিদির হয়ে কথা বলছে? কাজের মেয়ে এমন কথা বললে কেমন লাগে বলতো ছোট? ওকে এতবার বোঝালাম দিদিকে বলে কটা গয়না নিয়ে দিতে, কিন্তু তিনি কিচ্ছু চাইবে না। হ্যাঁ রে ননি, তোর সাথে তো বড় বৌদির খুব ভাব। তুই বল না কটা গহনা দিতে, তাহলে তো আমার ব্যবসাটা দাঁড় করাতে পারতাম। সে আমি পারবো না বাবু, তোমার এত শখ থাকলে তুমি গিয়ে বলো। এই না না, তোকে আর বলতে হবে না। এইসব শুনে আবার অনাসৃষ্টি কাণ্ড ঘটায় নাকি কে জানে। তার চেয়ে এক কাজ করি, ছলে বলে কৌশলে দিদির সব সম্পত্তি হাতিয়ে নি। সেটাই বা করবে কিভাবে গিন্নি? আমার মাথায় যে কোনো বুদ্ধি আসছে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে দাদা। কাল থেকে আমরা রান্না বান্না বন্ধ করে দিব। যদি দিদি আমাদের তার সম্পত্তির কিছুটা দেয়, তবেই আবার খাবার দিব। ওকে তুই চিনিস না ছোট, দরকার হলে না খেয়ে থাকবে, কিন্তু একটা পয়সা গলানো যাবে না। ও যখন বলেছে একবারই বুদ্ধি প্রয়োগ করে দেখি বৌদি, যদি কোনো কাজ হয়। বেশ, আমিও একটু জিরিয়ে নিব কদিন। শুননি, কাল সকাল থেকে তুই তোদের বাড়ি থেকে খেয়ে আসবি, আর আমার জন্য কটা ভাত নিয়ে আসিস। বেশ, তুমি যখন বলছো নিয়ে আসবো খন। ধানি জমি, পুকুর, আম বাগান সব দলিল তো আছে, কিন্তু কাঁঠাল বাগানের দলিলটা যে কোথায় রাখলাম? ওটা তো ট্রাঙ্কের ভিতরেই ছিল। ননি, অননিমা, দেখে যা তো একটিবার। কি হলো খুড়ি? সকাল সকাল দলিলপত্র নিয়ে বসলে কেন? রাতে চোর ডাকাত এসেছিল নাকি? আলো মরণ, ঘরে চোর ডাকাত থাকতে বাইরে থেকে আসবে কেমন করে রে? সে কি, আমাদের বাড়িতে চোর বাস করে জানতাম না তো। না জানলে তোর মেজো বাবু আর ছোট বাবুকে দেখে আয়, তাহলেই বুঝতে পারবি। কি যে বলো খুড়ি, ওদের ওরকম স্বভাব নেই। কখনো কি দেখেছো কারো কোনো জিনিসে হাত দিতে? দিবে কেন? ওরা তো চেয়ে আছে আমার সম্পত্তির দিকে। কবে বড় বউ মরবে আর তার সব সম্পত্তি দু ভাইয়ে ভাগ করে নিবে, সেই ফোন দিয়ে আঁটছে। ওরা কি তোমার মরবার আশায় বসে থাকবে ভেবেছো? এর আগেই তোমার সব দখল করার ফোন দিয়ে এঁটেছে। সে কি কথা? কি ফোন দিয়ে আঁটলো রে ননি? শুনো তবে। ও, এই কথা। ওরা আমায় না খাইয়ে মারতে চায়, তবে আমিও কম জানি না। এবার ওদের সোজা করে আমি ছাড়বো। কি করবে গো শুনি? চুপ কর হতচ্ছাড়ি। তা তোকে বলবো কেন? তুই যা, আলমারির ভিতর থেকে বাক্সগুলো নিয়ে আয়, আর ওটার ভেতর দেখি কাগজটা আছে কিনা। স্বামী মরবার দুদিন হলো নি, এর মধ্যে আমার ভাত উঠে গেল। একেই বলে কপাল। কোন দোষে যে বাবা আমায় এখানে বিয়ে দিয়েছিল। মেজো, অমেজো, কোথায় গেলি তোরা? কি হয়েছে দিদি? এই সাত সকালে চেঁচামেচি শুরু করেছো কেন? চেঁচাবো না? কয়টা বাজে বলতো? এখনো ঘরে রান্না হয়নি কেন? আমার শরীর খারাপ, তাই আর রান্না চড়াইনি। তা মেজো বউয়ের কি হয়েছিল? নাকি তোরও অসুখ করেছিল মেজো? আমার কিছু হয়নি দিদি। একা একা তো সংসারটাকে অনেক দূর নিয়ে এসেছি দিদি। আমি আর পারবো না। কাল থেকে বাবলু আর ওর বাবাকে নিয়ে আমি নিজে রেঁধে খাবো। ও, বুঝেছি। আমাকে রেঁধে খাওয়াবে দেখে এত কারসাজ। বুঝলে, আমাদের তোমার সম্পত্তিগুলো লিখে দাও দিদি, আমরা তোমাকে সারা জীবন রেঁধে খাওয়াবো। বেশ, তোদের কথায় আমি রাজি, তবে আমারও একটি শর্ত আছে।
কি শর্ত বলো বলো দিদি। তোদের দুজনের একজনকে আমার সব সম্পত্তি লিখে দিব। যে আমায় সবচেয়ে বেশি আদর যত্ন করবি সেই পাবে আমার সবকিছু। সত্যি বলছো দিদি? তুমি তোমার সবকিছু লিখে দিবে? হ্যাঁ রে, তোদের যে কোনো একজন পাবি, কিন্তু তার বিনিময়ে আমার সব কাজ করে দিতে হবে। দিব দিব দিব, তোমার এত এত সম্পত্তির ভাগ একা পাবো, তার বিনিময়ে কটা কাজ করতে পারবো না তা কি হয়? বেশ, তবে তাই হোক। এক্ষুনি গিয়ে আমার খাবার নিয়ে এসো, যাও। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এটা কি করলি ছোট? দেখছিস না আমি রান্না করছি, তার উপর তুই কেন হাঁড়ি চাপালি উনুনে? তুমি সারাদিন রান্না করবে আর আমি বসে বসে দেখবো, তা হবে না। তোমার সময় শেষ দিদি, এবার আমি রান্না করব। আমার তরকারি এখনো হয়নি ছোট, এদিকে দিদি বসে আছে, তাকে খাবার দিতে হবে। আমি রান্নাঘরে আগে এসেছি দিদি, সেই সকালে রুটি সেকে গেলাম, তারপরে তুমি এসেছো, তাই তোমার রান্নাও পরে হবে। 2 দিনের মেয়ে আমাকে আইন শেখাতে এসেছে। তোরা এত রান্না করার শখ থাকলে কর না, আলাদা গিয়ে কর, আমার কাছে এসে মরিস কেন? আলাদা রান্না করবো মানে? এই সংসারে তোমার যতটুকু অধিকার আমারও তার সমান। তুমি এখানে রান্না করলে আমিও করব। ভুলে যাস না শুভা, আমি তোর বড়, এই সংসারে আমি আগে এসেছি, তাই আমি এখান থেকে আগে রান্না করে যাব, তারপরে তুই। না, আমি আগে রান্না করব। সেই সালে আমি এখানে এসে হাঁড়ি চাপিয়েছি, তখন থেকে চুলার ভাগ আমার। হাত দিলেই দেখ না চুলায়, চুল একেবারে ছিঁড়ে ফেলবো। কি এত বড় কথা? তুমি আমার চুলে হাত দিবে? দাঁড়াও, আমি এক্ষুনি কর্তার কাছে গিয়ে বলছি। আজ ওদের হলো, সকাল হতে না হতেই চেঁচামেচি শুরু করেছে। ওরা মানুষ নাকি অন্য কিছু? ননি, অননি, শুনে যা তো একটিবার। কি হয়েছে? ডাকছো কেন? রান্নাঘরে কি হয়েছে? কোন থেকে চেঁচামেচি শুনছি? তুমি দেখলে না গো এসে, মেজো আর ছোট গিন্নির কি ঝগড়া, পারলে তো চুলোচুলি হয়ে যায়। তুই জায়ের ঝগড়া কি নিয়ে লাগলো রে? অন্যবার তো দুজন পালা করে আমার পিছনে লাগলো, এখন তবে ঝগড়া কেন? তোমার খাবার নিয়েই লেগেছে, কার আগে কে রান্না করে খাবার দিবে সে নিয়ে তর্ক করছিল। বেশ, তাহলে জায়গা মতো ওষুধ পড়েছে, 2 জায়ের মিল এতদিনে ভাঙবে। ভাঙবে কি গো, ভেঙে একেবারে খান খান হয়ে গেছে। ছোট বউ গেছে দাদাবাবুর কাছে বিচার নিয়ে, দেখি আজ তিনি কি বিচার করে। ওদের বিচার সালিশ করতে গিয়ে আমার আর খাওয়া হবে না রে। তুই যা তো, কটা ভাত ফুটিয়ে আমার জন্য নিয়ে আয়। ভাত তরকারি রান্নাই আছে, মেজগিন্নি ভাত রাঁধলে আর ছোট তরকারি বসিয়ে দিয়ে গেলে, তোমার জন্য সেখান থেকেই নিয়ে আসছি। বেশ বেশ, তাহলে যা তবে, আর যাওয়ার আগে জানলাটা দিয়ে যা, ওদিক দিয়ে বড্ড রোদ পড়ছে। না না বাপু, আমি আর এভাবে থাকতে পারবো না, তুমি আজই একটা বিহিত করো। ইস, তোমার সাথে থাকতে আমার বউই গেছে। ওগো শুনো, তুমি আমাকে আলাদা করে দাও, আমি আর এক সংসারে থাকবো না। কি হয়েছেটা কি খুলে বলবে তো আগে। আরে সকালবেলায় উঠে 2 জায় মিলেমিশে রান্না করতে গেলে এর মধ্যে কি এমন কথাবার্তা হলো যে তোমরা আলাদা থাকতে চাইছো? ওই রান্না নিয়েই তো যত কাণ্ড। দুপুরবেলা আমি কেবল রান্নাটা পেয়েছি, এরই মধ্যে মহারানী কোথা থেকে এসে আমার হাঁড়িটা উনুন থেকে ছুঁড়ে ফেললো, বলে কিনা সে এখানে এসে রান্না করবে। এমন মিথ্যে কথা বলবে না দিদি, বিধাতা সইবে না। আমি খুব ভালোভাবেই তোমার হাঁড়িটা সরিয়েছি, তাছাড়া আমি যেখানে আগে রান্না করতে এসেছি, তুমি কি করে এসে সেখানে হাঁড়ি চাপালে? আমি তো তখন কাউকে দেখিনি রান্নাঘরে, তুই ছিলি না, ননি ছিল না, বুঝবো কিভাবে এখানে রান্না হচ্ছিল আগে? আমি সকালে নাস্তা তৈরি করে বড়দিদিকে খাইয়ে দিতে গিয়েছিলাম, আর সেই ফাঁকে তুমি রান্নাঘরে এসে সব এলোমেলো করে দিলে। সেজন্যই বলছি আমাকে আলাদা করে দাও, ওই মুখোড়া মেয়ের সাথে আর থাকা যাবে না।
এই চুপ করো গিন্নি, চুপ করো। এদের মধ্যে এরকম ঝগড়া ঝামেলা করলে মানুষ কি বলবে বলো দেখি? একসাথে যখন আছো মিলেমিশে থাকতে হবে, মানুষের মতো ঝগড়াঝাটি করলে কি হবে? আগেই ভালো ছিল দাদা, দুই বউয়ে একসাথে রান্না বান্না করতো। কেন যে আমি বড় বৌদির সম্পত্তির লোভ ওদেরকে দেখালাম কে জানে। দুজন যদি একসাথে বড় বৌদির সেবা শুশ্রূষা করতো সেও ভালো ছিল, কিন্তু তিনি তো আরেক খেলা লাগিয়ে দিলেন, বলে কিনা তার সব সম্পত্তি একজনকে দেবে। আরে বুঝলে না, এমন কথা বলে আমাদের মধ্যে ঝগড়া লাগাতে চাইছে। পরে কেউ তার মন গলাতে পারলে না বলে কেটে পড়বে। তাই তো রে, এতক্ষণে আমি বুঝেছি দিদি আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য এমন ফোন দিয়ে এঁটেছে। তবে আমিও কম জানি না, ছলে বলে কৌশলে যেভাবেই হোক ওই সম্পত্তি আমাকে নিতেই হবে। এক কাজ করলে কেমন হয় দাদা, বৌদিকে ঘুমের ওষুধ খাইয়ে সব সম্পত্তি নিয়ে নিলে কেমন হয়? খুব ভালো কথা বলেছো গো। একবার ওই দলিল পত্রগুলো আমরা নিতে পারলে তারপর উকিল ধরে আমাদের নামে লিখে দেবে। বেশ, তাই করো। খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেখো কোনো ফল পাওয়া যায় কিনা। তুমি যখন বলছো, আমি কালই বাজার থেকে ওষুধ নিয়ে আসবো। আর সাবধান, এই কথা যেন কেউ না জানে। জানাজানি হলে আর উপায় থাকবে না। আমাদের হাতে অত টাকাও নেই যে নতুন করে আবার একটা চিংড়ির ঘের তৈরি করব। সেটাও তো ঠিক কথাই বলেছ। জানি না কি হবে। তাহলে শহরের ব্যবসায়ীরা এত লাভবান হয় কিভাবে? শুনেছি তো ওদের নাকি একটা করে চিংড়ির ঘের, সেখানে আমাদের তো দুটো আছে। কি জানি, আমি তো অত কিছু জানি না রে। তবে পরিস্থিতি খুব খারাপ। পরবর্তী সময় কিভাবে চলবো সেটাই ভাবছি। আচ্ছা বৌদি, মাধব কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। খাওয়া দাওয়া করেছে তো? না না, মাধবী স্নান করতে গেছে। ও এলে একসাথে দুজনে খাবো, তোমরা খেয়ে নাও। এভাবে ব্যবসা চলতে গেলে কি করে যে কি হবে? এখন আমরা না হয় দুজন আছি, পরে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তখন তার খরচ বাড়বে। সেই খরচ চালাবো কি করে? জগাই, আরে ও জগাই, কেমন আছিস? অনেকদিন পর দেখা। আরে রফিকুল, তুই কবে গ্রামে ফিরলি রে? কেমন আছিস আগে বল। হ্যাঁ, আমি ভালো আছি। আজকে সকালেই ফিরলাম। তা তুই কেমন আছিস বল? তোদের ব্যবসা কেমন চলছে? 5 বছর আগে যখন শহরে গেছিলাম তখন তো চিংড়ির ঘের থেকে বেশ ভালো উপার্জন করতিস। কি আর বলবো, চলছে ওই কোনো রকমে। আগের মতো আর ব্যবসা হয় না। মানে যত দিন যাচ্ছে খরচা বাড়ছে, কিন্তু আয়ও বাড়ছে না। মানে ওই দুটো চিংড়ির ঘের থেকে আগেও যা উপার্জন হতো এখনো তাই হচ্ছে। ওই টাকায় কি আর সংসার চলে বল? কেন, তোরা আরো বেশি বেশি করে চাষ কর না। আরে তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আমি যেমন শহরে আগে কম কম মুরগি চাষ করতাম, কিন্তু এখন বহু পরিমাণে মুরগি চাষ করি, ঠিক আছে? কিন্তু বেশি চিংড়ি মাছ চাষ করলে তো মারা যাবে। ওই ছোট জায়গায় হয় নাকি বেশি পরিমাণ? যথেষ্ট পরিমাণ তো রাখতে হবে। জগাই, তোকে আমি এই ওষুধটা দিচ্ছি। এটা হচ্ছে চিংড়ি মাছ বড় করবার ওষুধ। এই ওষুধ প্রয়োগ করে আমি ছোট ছোট মুরগি বড় করি, ওই করেই অনেক লাভ হয়। তুইও ছোট ছোট চিংড়ি মাছের উপর প্রয়োগ কর। বড় হবে চিংড়ি মাছগুলো, তখন বিক্রি করবি, আবার চাষ করবি, আবার বিক্রি করবি, প্রচুর লাভ। কিন্তু এই ওষুধ ব্যবহার করলে মানুষের তো ক্ষতি হবে। তুই তাহলে ব্যবসার এখনো কিছুই জানিস না। ওরে মানুষের ক্ষতি হবে তো তোর কি? হ্যাঁ, তুই তোর টাকা দেখবি। তুই যাতে বাঁচতে পারিস সেরকম ব্যবসা করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। সবার কথা ভেবে আমার কি লাভ যদি আমি খেতে না পাই? তোকে অসংখ্য ধন্যবাদ রে এই ওষুধটা দেওয়ার জন্য। এবার আমরাও বড় লোক হব। আচ্ছা ভাই, তুই কোথায় যাচ্ছিলিস? যা, আমার একটু কাজ আছে, পরে কথা বলবো। খুড়ো, কি খবর গো? আজকে একা একা মাছায় বসে আছো, কোনো সঙ্গী পাওনি নাকি? না রে, সকাল থেকে একাই বসে আছি। এই উঠে চলি যেতাম, তুই এলি, তোর সাথে একটু গল্প করি, তারপর যাব। ও আচ্ছা, তাহলে বলো আজকের খবর। আজকে টিভিতে দেখলাম একটা ভালো খবর। শহরের সমস্ত ভেজাল খাদ্য বিক্রেতাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে পুলিশ। অনেক দিন থেকে এই নিয়ে তদন্ত চলছিল। বাহ, এটা তো খুব ভালো খবর। শুনেও বেশ ভালো লাগলো। মানুষকে ভেজাল খাইয়ে খাইয়ে মানুষের শরীর এরা দুদিনে নষ্ট করে দিচ্ছিল। পুলিশ ঠিক করেছে, ঠিক করেছে।
হ্যাঁ, দেখেছিস তো, আগেকার মানুষ বাঁচতো 100 বছরের ওপর, কিন্তু এখন মানুষ 60 বছরে ঘায়েল হয়ে পড়ে। সব কিছু হয়েছে এই নকল খাবারের জন্য। যা বলেছ, এদের যদি কঠোর শাস্তি না হয় তাহলে এরা পরে আবার এরকম ব্যবসা শুরু করবে। আমি চাই এদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া দরকার। আমি তো শুধুমাত্র তোকেই দেখেছি সৎভাবে এবং প্রাকৃতিকভাবে চিংড়ি মাছ চাষ করে ব্যবসা করতে। বাকি শহরে সব দেখেছিলাম, কে সবজিতে ওষুধ দিচ্ছে, কে আবার কি সব মাখিয়ে রাখছে ওষুধের মতো। আমার জীবনের একটাই নীতি, যতদিন বেঁচে থাকবো কষ্ট করব, তবু মানুষকে উল্টোপাল্টা জিনিস খাওয়াবো না। এই জন্যই তো তোকে এত ভালো লাগে। আমি চাই তোর ব্যবসা যেন আরো বড় হয়, বিধাতা তোকে কৃপা করুক। কিন্তু হচ্ছে আর কোথায় গো খুড়ো, দিন দিন ইনকাম আরো কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম আরো বেড়ে যাচ্ছে। এইভাবে চললে খুব শীঘ্রই আমাকে আমার ব্যবসা বন্ধ করতে হবে। কিচ্ছু হবে না রে, ওরে ভালো মানুষের সাথে বিধাতা ভালোই করে। সব ভালো যার শেষ ভালো তার, কথাটা তো জানিস, ভরসা রাখ। গিন্নি, গিন্নি, আরে বড় লোক হওয়ার উপায় পেয়ে গেছি গিন্নি, আর আমাদের কষ্ট থাকবে না। কি হলো গো, তুমি এরকম ভাবে নাচছো কেন? তোমাকে দেখে যে আমার বড় হাসি পাচ্ছে। এই দেখো ওষুধ, এই ওষুধের সাহায্যে আমরা বড় লোক হব। এই সবাইদের মতো আমাদেরও অনেক বড় বাড়ি হবে, অনেক টাকা হবে। কিন্তু এটা কিসের ওষুধ, আর এটা দিয়ে কিভাবে বড়লোক হব? আর তোমাকে এই ওষুধটা দিলই বা কে? দাঁড়াও দাঁড়াও, এক এক করে সবকিছু বলবো, দাঁড়াও না। এই ওষুধটা আমাকে রফিকুল দিয়েছে। ও তো শহরে মুরগির ব্যবসা করে। এই ওষুধটা প্রয়োগ করি রে, এই ছোট মুরগি একদিনই বড় হয়ে যায়, তারপর লাভে লাভ। এরপর আমিও এটা প্রয়োগ করব, আর আগে দাদাকে রাজি করাতে হবে। দাদা এতে রাজি হবে না, কারণ মানুষের শরীরে ক্ষতি হবে। যদি রাজি না হয় তাহলে কি করবে? কি আর করবো, তাহলে ওষুধটা ব্যবহার করলে হবে না, আমাদের বড় লোক আর হবে না। তোমার মাথায় না কিচ্ছু বুদ্ধি শুদ্ধি নেই। তুমি যখন জানো এটা করলে বড়লোক হয়ে যাবে, তাহলে ব্যবহার করবে না। আর তোমার দাদা যদি রাজি না হয় তাহলে বলবে একটা চিংড়ির ঘর আমাকে দিয়ে দিতে। দুজনের ব্যবসা আলাদা করে নাও, তবেই আমরা বড়লোক হয়ে যাব। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ। আরে এটা তো আমি ভেবে দেখিনি। বড় লোক আমি হবই, তবে যে করি হোক দরকার হলে ব্যবসা ভাগ করে নেব। দাদা, এই তোমাকে একটা কথা বলবার ছিল। হ্যাঁ, কি বলবি বল না, আমি তো খাচ্ছি, খেতে খেতে শুনবো, কি আছে বল। আমি একটা ওষুধ পেয়েছি দাদা, সেই ওষুধ প্রয়োগ করলে একদিনের মাথায় আমাদের চিংড়ি মাছ বড় বড় হয়ে যাবে। সেটা আমরা আমাদের চিংড়ির ঘিরে ব্যবহার করলে অনেক পরিমাণে। কি সব কথা বলছিস তুই? আগে বল, এই ওষুধ ব্যবহার করলে মানুষের শরীরের ক্ষতি হবে কিনা? হ্যাঁ, ওই নামমাত্র একটু ক্ষতি হবে, তাতে কোনো প্রভাব পড়বে না। আমরা তো বেশ ভালো ব্যবসা করতে পারবো, বেশ ভালো টাকা উপার্জন হবে। চুপ কর, একদম চুপ কর। আমার সামনে এসব কথা আর একবার বললে না, একটা কষিয়ে চর মারবো। এরকম 2 নম্বরই ব্যবসা আমরা করি না। করতে হবে না তোমাকে, আমি করবো একা। একটা চিংড়ি ঘের আমার আর একটা তোমার, ব্যবসা ভাগ। নিজেও বড়লোক হবে না, কাউকে হতেও দেবে না, যত সব। ঠাকুরপো, একবার ভেবে নাও, এরকম উল্টো পাল্টা কাজ করো না। বিধাতা কিন্তু কোনোদিন তোমায় ক্ষমা করবে না। তুমি চুপ করো দিদি। যখন দাদা কথা বলছিল আমি তো মাঝে কথা বলিনি। ওটা ছেলেদের ব্যাপার, ছেলেরা বুঝুক। তোমার তো কথা বলার কোনো দরকার নেই। গিন্নি, তুমি চুপ করো, আমি দেখছি ব্যাপারটা। আর জগাই, তুই তাহলে ঠিক করিয়ে নিয়েছিস ব্যবসা আলাদা করে নিবি, তাই তো? আমাকে আমার মনের মতো ব্যবসা করতে দিলে তবেই তোমার সাথে কাজ করবো, না হলে আলাদা করে দাও, এইটুকুই বলবো, ব্যাস। এরকম 2 নম্বরই ব্যবসা আমি করতে পারবো না ভাই। তোকে আমি ব্যবসা আলাদা করে দিলাম, তুই যা পারিস কর। আমি তোকে বাধা দিতে যাব না, তবে শেষবারের মতো বলছি, এসব করিস না।
হ্যাঁ, জ্ঞান দিতে হবে না। এবার আমি ব্যবসা করবো আর সবাইকে দেখিয়ে দেবো আমাদের দুজনের ব্যবসা কোন আলাদা। হ্যাঁ। আমার ভাইটার কি হলো? ও তো আগে এরকম ছিল না, সব সময় নিষ্ঠা আর সততার সাথে ব্যবসা করত। তুমি কেঁদো না গো, বিধাতা তো আছেন, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় ঠাকুরপুর মাথাটা কেউ ভালোভাবে খেয়েছে, তাই ঠাকুরপো এরকম করছে। বাবা মাকে আমাদের এই শিক্ষা দিয়েছিল, এতদিন ধরে সমস্ত শিক্ষা ভুলে গেলি রে। সত্যি যে তুই আমার ভাই, আজকে আমার মানতেও লজ্জা লাগছে। তুমি এতটা ভেঙে পড়ো না গো, শেষমেশ দেখবে ভাই আবার তোমার কাছে ফিরে এসেছে। তুমি ভেঙে পড়ো না। আমার তো মনে হচ্ছে ওর বউ ওর মাথা খেয়েছে, না হলে তো এসব কথা একবারও ও মুখে আনতো না। দেখো, কাউকে দোষ দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নাও। হ্যাঁ, হয়তো মাধবীর দোষ আছে, কিন্তু এসব বুদ্ধি মাধবীর হওয়ার কথা নয়। ও তো একটা গ্রামের মেয়ে, এসবের পিছনে মনে হয় অন্য কেউ আছে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। ও তো গ্রাম্য মেয়ে, এসব ওষুধের ব্যাপারে কি করে জানবে? শহরের কেউ ভাইয়ের মাথা খেয়েছে। তুমি একটু খোঁজ খবর নাও, দেখো এই কদিনের মধ্যে কে শহর থেকে গ্রামে এসেছে, তাহলেই তুমি জানতে পারবে। কিন্তু আমাদের গ্রামের অনেকেই তো শহরে কাজ করে, কি করে বুঝবো বলো তো? হ্যাঁ, কাজ করুক না, তাতে কি হয়েছে? সবাই তো আর একসাথে গ্রামে আসবে না। তুমি খোঁজ খবর নিয়ে দেখো কজন গ্রামে এসেছে শহর থেকে, তারপর দেখবে কার কার সাথে ভাই ভালোভাবে মেলামেশা করছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি তাহলে ফাঁকের দিকে যাচ্ছি একটু খোঁজ খবর নিতে। আরে, বাইরে বৃষ্টি পড়ছে যে, তুমি এখন কোথায় যাবে? বৃষ্টিতে কিচ্ছু হবে না, আগে আমাকে এসব করা থেকে ভাইকে আটকাতে হবে। আমি বের হলাম। খুড়ো, তোমার সাথে কিছু কথা আছে গো, বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে রে পলাশ? এত বৃষ্টির মাঝে তুই এলি কিভাবে? ওসব পরে বলবো আমি। আমার ভাইটার মাথা খারাপ হয়ে গেছে, ও ওষুধ দিয়ে চিংড়ি মাছগুলো বড় করতে চাইছে। এটা থেকে আমাদের আটকাতে হবে। কেন, তুই বারণ করিসনি? অনেক বারণ করেছি গো, বারণ করলে বলেছে ব্যবসা আলাদা করে দিতে। আমি রেগে গিয়ে তাই বলে দিয়েছি ব্যবসা আলাদা, দুটো চিংড়ির ঘেরের মধ্যে একটা ওর একটা আমার। কিন্তু এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। হ্যাঁ, এভাবে তো মানুষের শরীর খারাপ করে যাবে। আচ্ছা তুই বল, আমি তোর জন্য কি করতে পারি? তুমি আমাকে বলো, এই কদিনের মধ্যে শহর থেকে আমাদের গ্রামে কজন এসেছে, মানে কতজনের সাথে দেখা হয়েছে তোমার? আমার সাথে আজকে সকালবেলায় রফিকুলের দেখা হলো। আমাদের গ্রামকে আর আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো, কিন্তু আমি কি বলবো বল? রফিকুল আমার ভাইয়ের বন্ধু, ওর সাথে আমার ভাই খুব ভালোভাবেই মেলামেশা করে। ওর শহরে মুরগির ব্যবসা আছে, তাই তো নিশ্চয়ই ও এই ওষুধ প্রয়োগ করে মুরগি বড় করে। তার মানে নাটের গুরু হচ্ছে ওই রফিকুল। রফিকুল কি তোর ভাইকে কিছু বুঝিয়েছে নাকি? হ্যাঁ, এই কাজ ওর ছাড়া কারো হতে পারে না। আমি প্রথম ঠিক ধরেছি, কিন্তু কোনো প্রমাণ নেই, কিছু বলতেও পারবো না। আচ্ছা খুড়ো, আমি এলাম, পরে কথা বলবো। যা জানবার ছিল জানা হয়ে গেছে। বৃষ্টির মধ্যে যাসনি রে এভাবে, বাইরে বাজ পড়ছে তো। নিয়ে যান, অল্প টাকায় বড় বড় চিংড়ি মাছ নেন, আমার মতো কমে আর কেউ দিতে পারবে না, নিয়ে যান। খুব তো প্রচার করছিস, চিংড়ি মাছ কত করে দিচ্ছিস? চিংড়ি মাছ 50 টাকা কেজি, এত কম দামে কেউ দিতে পারবে না, আর সেই স্বাদ। কিন্তু চিংড়ি মাছগুলোর ওপরে আস্তরণ পড়ে আছে কেন? তুই চিংড়ি মাছের ওপর ওষুধ প্রয়োগ করছিস? দেখো, আমি তোমাকে অত কৈফিয়ত দিতে পারবো না। যদি কম দামে মাছ কিনতে হয় তাহলে কেন, না হলে এখান থেকে যাও, আমাকে জ্ঞান দিতে। তোর দাদা তো প্রাকৃতিক ভাবে চিংড়ি মাছ চাষ করে, আর তুই এরকম করছিস?
সত্যি মানে কোনো শিক্ষা নেই। তুমি কিনবে না তো দোকানের পাশে যাও, এই ধান্দার সময় ব্যাগরা দিতে যেও না, যত সব উঠকলো কোথাও বেচাকেনা করার সময় যত কিছু। কিন্তু চুপ করে বসে থাকবো না, গ্রামের মানুষকে ওষুধ দেওয়া মাছ আমি খেতে দেবো না। এই এই তুমি যাবার করো তো, এখন দোকানের সামনে থেকে সরে যাও, অন্য খরিদ্দারকে ছাড়তে হবে, নিজে তো কিছু কিনবেও না আর বেচাকেনাও করতে দেবে না, যা তো সব। দারোগা বাবু, আমাদের গ্রামে ভেজাল জিনিস বিক্রি হচ্ছে যে। কে? আমাদের গ্রামে ভেজাল জিনিস কে বিক্রি করছে? কার এত বড় সাহস হলো থাকতে ভেজাল জিনিস বিক্রি? ওই যে পলাশের ভাই চিংড়ি মাছে ওষুধ প্রয়োগ করে চিংড়ি মাছ বড় করছে, তারপর সেগুলো হাতে বিক্রি করছে। আমি এই মাত্র দেখে এলাম। কিন্তু পলাশ দাদা তো ভালো মানুষ, উনি তো এসব করবেন না। ওদের দুই ভাই আর একসাথে ব্যবসা করে না, ব্যবসা আলাদা হয়েছে। পলাশ খুব ভালোভাবে কাজ করে, কিন্তু ওর ভাই এরকম করছে। ও, এসব তো আমার জানা ছিল না। ঠিক আছে, ওরা তো বিকেলের দিকে চিংড়ির ঘেরে খাবার দেয়, তখন গিয়ে ওকে আমি হাতে নাতে ধরবো। হ্যাঁ, এখন গেলে কথায় हैरान করবে, কিন্তু হাতে নাতে ধরলে আর কিছু করতে পারবে না। সে আমার যত প্রিয়ই হোক না কেন, গ্রামের মানুষের ক্ষতি সহ্য করব না। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে ওষুধ প্রয়োগ করেছে? আমি বাজারে গিয়ে দেখি খুব কম দামে বিক্রি করছে, তারপর গিয়ে দেখি চিংড়ি মাছের ওপরে নীলাভ একটা আস্তরণ পড়ে আছে। সেটা দেখেই বুঝতে পারলাম। আমি বলেছি বলে সে আবার কত কথা। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, আমি ওকে ব্যবস্থা করছি। ভাই, তুই কেন এমন করছিস? কেন চিংড়ি মাছগুলোতে ওষুধ প্রয়োগ করছিস? মানুষকে ভালো খাবার খাওয়া না। দেখো দাদা, তুমি তোমার মতো কাজ করো, আমি আমার মতো কাজ করছি, এখানে তুমি বাধা দেওয়ার চেষ্টা করো না তো। বাধা তো আমি দেব রে। ওই ওষুধ প্রয়োগ করে চিংড়ি মাছ বড় করা আমি বের করছি। দারোগাবু, আপনি এ সময় এখানে কি করে এলেন? কি করে আবার? হেঁটে হেঁটে চলে এলাম, আর তোমার কর্মকাণ্ড দেখতে পেয়েছি। এবার চলো আমাদের সাথে, 10 বছর জেল খাটবে, শাস্তিটা নিশ্চয়ই জানা আছে। দারোগা বাবু, আমাকে ক্ষমা করে দিন দারোগা বাবু, এরকম ভুল আমি আর কখনো করব না, আমার বড্ড ভুল হয়ে গেছে। এখন আর কাঁদুনি গাইলে তো হবে না। কাজটা করবার আগে ভাবা দরকার ছিল। গ্রামের মানুষদের ভেজাল খাওয়াবে, আমরা তো চুপচাপ মেনে নেব না। জেলে তোমাকে যেতেই হবে। দারোগাবাবু, আমার একটা কথা রাখুন, আমার ভাইটাকে নিয়ে যাবেন না। ও একবার ভুল করে ফেলেছে, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তার জন্য দয়া করে আমার এই কথাটা রাখুন। ঠিক আছে পলাশ দাদা, তুমি খুব ভালো মানুষ, কোনোদিন ভেজাল জিনিস বিক্রি করনি, তাই জন্য তোমার কথা শুনছি। তোমার ভাইকে বুঝিয়ে দিও। আমি আপনাদের কথা দিচ্ছি, আর এরকম কাজ ও কোনোদিন করবে না। এই জগাই, তুই দারোগাবাবুর কাছে ক্ষমা চা। না না, তার কোনো দরকার নেই, কিন্তু আর যদি এরকম খবর আমি পাই, তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, বলে দিচ্ছি। তোর দাদা এত ভালো মানুষ, আর তুই এসব কাজ করছিস? তোর দাদার সম্মান মাটিতে মিশিয়ে দিবি? ছি! দাদা, আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি গো দাদা। আবার আমরা সব কিছু একসাথে করব, আবার আমরা এক হয়ে যাব। এই তুই কি করছিস? ওট 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 ওট। নিজের ভুলটা বুঝতে পেরে শুধরে নিয়েছিস, সেটাই অনেক। আমি আর কিচ্ছু চাই না। দারোগাবু, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনবার জন্য। পলাশ দাদা, তোমার মতো ভালো মানুষ হয় না, সত্যি। এখনকার দিনেও তোমার মতো মানুষ আছে, এটা ভেবেই খুশি হয়।